সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি শ্রদ্ধা সই করলেন স্মৃতি স্মারকে। মালবাহী ট্রেন দিয়ে শুরু রেল চলাচল, কাল চলবে লোকাল কমিউটার। 17 আগস্ট চালু মেট্রো রেল। গ্রাহক উপস্থিতি বাড়ছে ব্যাংকে, রেমিটেন্স বাড়বে চলতি সপ্তাহে। নোট বাতিলকে গুজব বলছেন সংশ্লিষ্টরা। দেয়ালে দেয়ালে বিপ্লবের রং, গ্রাফিতিতে ছেয়ে গেছে সারা দেশ। শিক্ষার্থীদের রং তুলিতে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়। এবং পর্দা নামলো প্যারিস অলিম্পিকের সমাপনীতে বর্ণাঢ্য আয়োজন। 40 স্বর্ণ সহ 126 পদক জিতে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুষ্পস্তবক অর্পণ শেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। পরে জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে সই করেন তিনি। সকাল 8টার দিকে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ রোববার ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনূসকে খালাস দেন আদালত। শপথের পর রোববার প্রথম অফিস করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এই সময় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স জানান তারা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ছাত্র হত্যায় সংশ্লিষ্টতার কারণে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে। আর আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাক ডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, দেশে সৃষ্ট চ্যালেঞ্জ উত্তরণে কাজ করবেন তারা। ফখরুল ইসলামের রিপোর্ট। সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবসে রোববার সচিবালয়ে একে একে আসেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এই সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান উপদেষ্টাদের। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চলছে। দেশের ক্রীড়া খাতে শৃঙ্খলা ফেরাতে ঢেলে সাজাতে চান এই উপদেষ্টা। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন জানান, আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নর না থাকলেও ব্যাহত হবে না ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। আমি বলি যে গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নর থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে। পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখে না। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। প্রথম দিন নিজ দপ্তরে যোগ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ আর করতে দেওয়া হবে না। আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
স্থানীয় সরকার উপদেষ্টা AFM হাসান আরিফ জানান, দেশের চ্যালেঞ্জিং পরিস্থিতির উত্তরণে কাজ করবেন তারা। ডেফিনেটলি শুধু মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি, এখন সেটা বুঝতে হবে, বুঝে তারপরে আমার প্ল্যানিংটা ঠিক করতে হবে। কৃষি ও প্রাণী সম্পদ খাতে নারী ও দরিদ্রদের জন্য কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান উপদেষ্টা ফরিদা আক্তার। প্রথম কাজ হলো যে একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে আমি ভিজিট করব, যাব এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব। তো সেজন্য অনিয়ম যদি থাকে সেটা আমি অবশ্যই জানবো পরে, কিন্তু আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। আর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেশের সংস্কারের জন্য কাজ করতে সবার সহযোগিতা চান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। অন্তর্বর্তীকালীন সরকারের যে বড় জায়গাটা আছে সেই জায়গাটাই আমি মাথায় রাখবো, সেই পলিসিটাই আমি মাথায় রাখবো, রেখে আমি আমাদের মন্ত্রণালয়কে চেষ্টা করব বোঝার এবং চেষ্টা করব শুধরবার এবং পরিবর্তন করার। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার করেছে বিগত সরকার, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে না ফিরলে শূন্য পদে নতুন নিয়োগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি গুলির হুকুমদাতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। এই সময় সবাইকে আইন মেনে রাজনীতি করার আহ্বান জানান উপদেষ্টা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনও রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুরে তাদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আন্দোলনে 42 জন পুলিশ সদস্য নিহত এবং অসংখ্য আহত হয়। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। এ সময় আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, দেশের রাজনৈতিক দলগুলোকে চাটুকার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে সড়কের শৃঙ্খলায় কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। পরে হাসপাতাল থেকে সচিবালয়ে নিজ দপ্তরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়ে তিনি জানান, কেউ না ফিরলে নতুন নিয়োগ দেওয়া হবে। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দখল চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 17 আগস্ট থেকে চালু হবে মেট্রো রেল। তার আগে মেট্রো রেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরী মেট্রো রেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে। সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সংশ্লিষ্টরা।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে 3 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারা দেশে সোমবার থেকে আবার ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিন চলবে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে চলবে স্বল্প দূরত্বের মেল, লোকাল ও কমিউটার ট্রেন। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে চলবে সব ধরনের আন্তনগর ট্রেন। অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হবে সোমবার বিকেল 5টা থেকে। কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাংকে ধীরে ধীরে বাড়ছে গ্রাহক উপস্থিতি, লেনদেন হচ্ছে স্বাভাবিক। এখন একজন গ্রাহক দিনে তুলতে পারছেন 2 লাখ টাকা। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেয়া হবে গ্রাহকের চাহিদা মতো। রেমিটেন্স বাড়বে চলতি সপ্তাহে। জোরদার করা হয়েছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া চলছে মতিঝিলের ব্যাংক পাড়ায়। বরাবরের মতোই এসে টাকা জমা করছেন ও উত্তোলন করছেন সাধারণ গ্রাহক। প্রয়োজনে নগদ টাকা উত্তোলন ও জমাদান চললেও কাঙ্ক্ষিত অঙ্কের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন গ্রাহকরা। পরিবেশটা একদম স্বাভাবিক। আমি টাকা জমা দিতে আসছি, হাতে কিন্তু বেশি সময় নেই, 10-15 মিনিট, তাও দিতে পারতেছি। সাংসারিক প্রয়োজনে আমি কিছু টাকা তুলতে আসছি, আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে, কোনো ঝামেলা নেই। পুরা টাকা তুলতে পারি নাই, 2টা চেক নিয়ে আসছিলাম। আমি 1,20,000 টাকা মাত্র তুলতে পারছি। দ্রুত এই সমস্যার সমাধানটা হয়ে যাক, যেন আমাদের ভোগান্তিটা কম। এদিকে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জেনারেল ম্যানেজার জানান, চলমান পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে গ্রাহককে 2 লাখের বেশি টাকা দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা তার হলো সংকট না, এটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা সামনে রেখে। কারণ আপনি টাকাটা নিয়ে বাইরে গেলেন, টাকাটা যদি বেহাত হয়ে যায় তখন তো এটা একটা ক্রাইসিস সৃষ্টি করবে। আবার হচ্ছে দেশের মধ্যে যেসব ঘটছে, আপনি যদি নগদ টাকা বেশি উত্তোলন করে এইসব কর্মকাণ্ডে টাকা ব্যয় করেন, তো সেক্ষেত্রে তো এটা বুস্ট আপ হবে। এই 2টা বিষয় সামনে রেখে আসলে একটু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এই ব্যাংক কর্মকর্তা। রেমিটেন্স আসলে আমাদের তো লাস্ট 2 সপ্তাহতে কম, ফ্লোটা কম ছিল, তো আমরা আশা করছি এই সপ্তাহ থেকে বাড়বে। তা আজকে তো শুরু হলো, এটা কাল পরশু বোঝা যাবে। দেশের নোট বাতিলের বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন শফিকুল ইসলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাহকের চাহিদা মতোই লেনদেন করা হবে বলেও জানান এই ব্যাংক কর্মকর্তা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ইসলামী ব্যাংকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভের সময় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে 5 কর্মকর্তা কর্মচারী। সকালে প্রধান কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সচেতন ব্যাংকার্স সংগঠনের ব্যানারে বিক্ষোভে নামে তারা। এরই মধ্যে একদল দুষ্কৃতিকারী ব্যাংক প্রাঙ্গণে এসে বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ করে। এদিকে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বদল ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সকাল থেকেই ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কর্মকর্তা কর্মচারীদের উপর অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন 5 জন। এ ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করে। সহযোদ্ধারা গুলিবিদ্ধ হওয়ায় রাগে ফুঁসে ওঠেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। আমাদের ব্যাংক টাওয়ারের সামনে আমাদের কর্মকর্তা যারা আছেন তারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। এক পর্যায়ে আমরা দেখি তারা সংগঠিত হয়ে তারা এই যে অস্ত্রসহ এই সাইড থেকে তারা মুভ করতেছে। তখন আমরাও মুভ করি এবং তারা আমাদের ব্যাংকারদের উপরে তারা গুলি চালায় এবং তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে যাচ্ছে। আমার পাশ থেকে গুলি করেছে, তখন সেই গুলিগুলো আমাদের এখান থেকে 3 থেকে 4 জনবার গুলি লেগেছে। যারা এই কাজটি করেছে এবং যারা হুকুমদাতা তাদেরকে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে আবেদন জানাচ্ছি। অতীতের নানা রকম বৈষম্য, অবৈধ নিয়োগ বাতিল ও হয়রানির বিভিন্ন চিত্র তুলে ধরে বিচার দাবি করেন বৈষম্য বিরোধী ব্যাংকার্স আন্দোলনের নেতারা। ষড়যন্ত্র করতে করতে আমাদের যে যারা নিবেদিত প্রাণ কর্মী ছিল তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে এই জায়গায় তারা অফিস থেকে নামতে পারতো না। তাদেরকে ছাঁটাই করেছে এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরির ব্যবস্থা করা। বোর্ড দ্বারা ডাইরেক্টররা যারা পরিচালিত করতেছে তাদেরকে অব্যাহতি দিয়ে ব্যাংক থেকে বাইর করে দেওয়া উচিত। রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি, আমরা যে করেছে তাকে তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব
সে করে ক্রিয়েট করছে, কেউ নোবডি ইজ অ্যালাউড টু ডু এনিথিং। কিন্তু স্যার ঘটছে তো স্যার ঘটনা ঘটছে, এখন নিশ্চয়ই জানে কারা করেছে, দেখেছে, তার ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি ঠিক আলাপ করবো দরকার আইন শৃঙ্খলা বাহিনী যিনি আছেন তাদের সাথে আমি কথা বলবো। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয় বলে জানান দেশ বরেণ্য এই অর্থনীতিবিদ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা ব্যতীত বাকি ৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী নূর পরশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, আখড়া, কসবা, বিজয়নগর থানায় হামলার ঘটনা ঘটে। সদর থানা একেবারে ধ্বংসপ্রাপ্ত হলো, বাকি যে থানাগুলো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর থেকে কিন্তু পুলিশের পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ব্যতীত বাকি যে ৮টি থানা রয়েছে এই থানার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে তারা যে সাধারণ মানুষের যে অভিযোগ এবং সাধারণ ডায়েরিগুলি কিন্তু নথিভুক্ত করছেন। যেহেতু পুলিশের একটি কর্মবিরতি ছিল, এই কর্মবিরতি থাকার ফলে পুলিশের কার্যক্রম পুরোপুরি শুরু নেই। গতকাল এই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন থানায় চলে আসতে শুরু করেছেন। তো আমি এখন যে থানাটিতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, এই সদর থানাটি হামলায় কিন্তু পুরোপুরি একবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই থানার যে প্রতিটি কক্ষের যে গ্লাস, দরজা, জানলা এবং ভিতরে যে সব সরঞ্জাম দিয়ে রয়েছে সবগুলি কিন্তু পুরো ছাই হয়ে গেছে। তো এই থানার যে প্রাথমিক দায়িত্বে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা, এই সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে থেকে যে সাধারণ মানুষের যে অভিযোগগুলো তারা প্রথম প্রাথমিকভাবে নথিভুক্ত করছেন। এই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে আজ থেকে তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা। তো কবে নাগাদ থেকে তাদের কার্যক্রম শুরু হবে এখনো কিন্তু জানা যায়নি। তো জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখার হোসেনের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে তাদের পুলিশিং কার্যক্রম সদর থানার ব্যতীত বাকি সব থানা কিন্তু কার্যক্রম গতকাল থেকে শুরু করেছেন। তারা প্রাথমিক যে অভিযোগগুলো তারা কিন্তু ইতিমধ্যে নথিভুক্ত করছেন। আজ থেকে তাদের কার্যক্রম পুরোপুরি শুরু বলে আমাকে তিনি জানিয়েছেন। এছাড়া তাদের এই পুলিশের কার্যক্রমের সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সার্বিক সহযোগিতা করছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। দেশের নানা সংকটে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে দেখা যায় বিএনসিসির সদস্যদের। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ পরিষ্কার পরিচ্ছন্নতায় নিরলস কাজ করছেন তারা। প্রশিক্ষিত এ বাহিনীটিকে দেশ গড়ার কাজে আরও সম্পৃক্ত করার সুযোগ আছে বলে মনে করেন রেজিমেন্ট কমান্ডার। কাজী শাহেদের প্রতিবেদন। ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন বিএনসিসির সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি বুঝতে দিচ্ছেন না তারা। বিএনসিসি থেকে আমাদের এখানে কাজ করার নির্দেশ দিয়েছে, সেজন্য আমরা কাজ করতেছি। আর মানুষের উপকার করে আরো বেশি ভালো লাগে। এখানে খুব সুন্দর পরিবেশ আছে, মানুষ আমাদের কথা শুনছে, আমরা খুব সুন্দরভাবে এখানে কাজ করছি। ট্রাফিক পুলিশ নেই, তাতেও কোথাও বেগ পেতে হচ্ছে না পথচারীদের। বিএনসিসি সদস্যদের এমন দায়িত্ব পালনকে ইতিবাচক হিসেবে দেখছেন নাগরিকরা। এরা মনোযোগ দিয়ে কাজ করছে এবং খুব সুন্দর কাজ হচ্ছে। দেখেন চারদিকে গাড়ি টাড়ি যেমন ট্রাফিক করে, ঠিক মনে হচ্ছে এরা অনেক দিনের জানা। ছেলে মেয়ে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ওরা যে কাজটা করছে, এটা আমাদের ট্রেনিং প্রাপ্ত ট্রাফিক পুলিশরাও করেন। আমি সত্যিই নিজে আজকে খুব গর্বিত। দুর্যোগে বিএনসিসি সদস্যদের ভূমিকা থাকে। এই প্রশিক্ষিত শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে লাগানোর সুযোগ আছে বলছেন রেজিমেন্ট কমান্ডার। তাদের যে এফিসিয়েন্সি আমরা সরজমিনে দেখলাম যে এরকম অভূতপূর্ব। তো আমি মনে করি যে এই ক্যাডেটদেরকে আমরা যদি অদূর ভবিষ্যতে বিভিন্ন ধরনের কাজে যদি প্রত্যক্ষভাবে নিয়োজিত করতে পারি, তাহলে তাদের যে উৎসাহ সেই উৎসাহ দিয়ে এবং তাদের যে উদ্দীপনা এগুলো দিয়ে তারা অনেক ভালো কাজ করতে পারবে। সারা দেশে 5টি রেজিমেন্টে প্রায় 3,500 বিএনসিসি সদস্য এখন দায়িত্ব পালন করছেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সারা দেশের পথ, প্রান্তর, দেয়াল ও বিভিন্ন স্থাপনা রঙিন হয়ে উঠেছে শিক্ষার্থীদের রংতুলিতে। দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী গ্রাফিতি। শহীদদের স্মরণে 24-এর স্বাধীনতার চিত্র তুলে ধরে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। সারা দেশ রং তুলির আঁচড়ে ছেয়ে গেছে। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে বিপ্লবের রং।
জুলাই গণহত্যা, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, মোরা আকাশের মতো বাধাহীন সহ অনেক গ্রাফিতিতে ছেয়ে গেছে পথে প্রান্তর। এসব চিত্রের দেখা মিলে ময়মনসিংহের টাউন হল জিলা স্কুল নতুন বাজারে। 24 স্বাধীন বাংলাদেশের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। আমার এই কাজগুলো খুবই ভালো লাগছে, দেশটা আরো অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমরা চাচ্ছি যে এর মাধ্যমে যারা ছোট বাচ্চা এবং যারা ছাত্র সমাজ এবং প্রবীণ যারা আছেন তারা আগ্রহী হবেন। খুলনার দেয়ালে দেয়ালে দ্বিতীয় স্বাধীনতার ছাপ ফুটে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের গ্রাফিতিতে। নগরের শিববাড়ি মোড় থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা জুড়ে গ্রাফিতি করেছে সাধারণ শিক্ষার্থীরা। 4টা দেওয়াল আমরা চেষ্টা করছি পুরো জার্নিটা তুলে ধরা। এর পাশাপাশি আমরা চতুর্থ যে দেয়ালে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো, পুরানো ঐতিহ্যগুলো ছিল, সেই ঐতিহ্যগুলো ফুটায় তোলার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিল সাজে সেজেছে পাহাড়ি শহর খাগড়াছড়ি। এসব গ্রাফিতিতে বৈষম্য, স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের বার্তা ফুটে উঠেছে। শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় নতুন রূপে সাজছে কুষ্টিয়া। শিক্ষার্থীরা বলছেন তাদের হাত ধরেই নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়বেন তারা বৈষম্যহীন রাষ্ট্র। এখানে মূলত আন্দোলনে যা যা ঘটেছে, যেমন মুগ্ধর বিষয়, সব মানুষ যখন পিছিয়ে গিয়েছিল শুধুমাত্র সেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ। আজকে তার রক্ত ঝরার জন্য আমরা সব এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রাফিটি তৈরি করছি। রংপুরের পথঘাট রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। কেউ রং তুলিতে ফুটিয়ে তুলেছে মসজিদ, মন্দির, গির্জা, কেউ আঁকছেন তারুণ্য, কেউ বা বাংলাদেশের জাতীয় পতাকা। 18-র যে তারুণ্য, যে সাহস, উদ্দীপনা, সেসব কিছু আবার এদেশের বুকে বারবার নেমে আসুক। মূলত আমরা এখানে প্রতিবাদী একটি চিত্র তুলে ধরেছি। শিক্ষার্থীদের হাত ধরেই দেশ হবে সোনার বাংলাদেশ, জরাজীর্ণতা কাটিয়ে উন্মোচন হবে নতুন দিগন্ত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের প্যারিস অলিম্পিকের, যেখানে যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো 16 দিনের মহাযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানে সেন নদীর তীরে উন্মুক্ত স্থানে হলেও সমাপনীর জন্য বেছে নেওয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম স্টাদ দে ফ্রান্সকে। সমাপ্তি অনুষ্ঠানে এদিন মঞ্চ কাঁপান হলিউড অভিনেতা টম ক্রুজ, পারফর্ম করে ফ্রান্সের রক ব্যান্ড ফিনিক্স। এরপর বক্তব্য রাখেন প্যারিস অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি এস্তানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচ। ভারতের হয়ে মানু ভাকেরের কোচ যশপাল রানা, আমন শেহরতকে দেখা যায়। মশাল তুলে দেওয়া হয় 2028 অলিম্পিকের আয়োজক লস অ্যাঞ্জেলসের প্রতিনিধির হাতে। সাকিব আল হাসানকে রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। 16 সদস্যের দল নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তান সিরিজে সাকিবকে নিয়ে ছিল সংশয়, তবে সব জল্পনার অবসান ঘটিয়েছেন টাইগার অলরাউন্ডার নিজেই। বিসিবির ক্রিকেট অপারেশনসকে খেলার গ্রিন সিগন্যাল দেখিয়েছেন তিনি, ফলে তাকে রেখেই পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ মিস করেছেন মুশফিক। পাকিস্তান সিরিজ দিয়ে 9 মাস পর ফিরেছেন সাদা পোশাকের ক্রিকেটে। 1 বছরের বেশি সময় পর ফিরেছেন তাসকিনও। দ্বিতীয় টেস্টের জন্য টাইগার পেসারকে দলে রেখেছেন নির্বাচকরা। পাকিস্তানে বাংলাদেশ এ দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচ খেলে নিজের ফিটনেসের পরীক্ষা দেবেন। সব ঠিক থাকলে তাকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে। 16 সদস্যের এই দলে চমক নেই। টপ অর্ডারে আছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, লিটন দাস, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক ও মুশফিকের মতো ব্যাটাররা। সাকিবের সাথে স্পিন অ্যাটাকে আছেন মিরাজ, তাইজুল ও নাইম। পেসে শরীফুল, তাসকিন, হাসান, নাহিদ ও খালেদ।
দল নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক। অভিজ্ঞ সাকিব, মুশফিক ও মুমিনুল থাকায় পাকিস্তানের মাটিতে ভালো করার আশা লিপুর। আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে 216টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে 350-এর বেশি টেস্ট উইকেট আছে। পিসিবির আমন্ত্রণে 4 দিন আগে সোমবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। 2 টেস্টের প্রথম ম্যাচ শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় টেস্ট করাচিতে 30 আগস্ট। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের পাশাপাশি আওয়ামী লীগের হয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে নিশ্চুপ ছিলেন তিনি। সাকিবের দেশে ফেরা নিয়েও রয়েছে সংশয়। এ বিষয়ে দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন সাবেক বোর্ড পরিচালক জামিল উদ্দিন। সাকিব আল হাসান বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকা অবস্থায় যারা তাকে প্রশ্রয় দিয়ে রাজনৈতিক মনোনয়ন দিয়েছে তাদেরকে দায়ী করেছেন জামিল। আল মাহমুদ ফাহিমের রিপোর্ট। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী, রাজনীতি, বিজ্ঞাপন আর শেষে তো মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। তবে সেই পরিচয়টা উপভোগ করতে পারেননি। সম্প্রতি আওয়ামী সরকার পতন ও পদ পদবি হারানোর খবর শুনেছেন কানাডায় বসে। তবে সাকিব আল হাসান বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকা অবস্থায় যারা তাকে প্রশ্রয় দিয়ে রাজনৈতিক মনোনয়ন দিয়েছে তাদেরকেই দায়ী করলেন সাবেক বোর্ড পরিচালক জামিল উদ্দিন। আজকে যারা সরকার পরিচালনা করেন তারা যদি তাদেরকে নমিনেশন না দিতেন, কারণ আমি সাকিবের কথা বলি স্পেসিফিক্যালি, সাকিব চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটার, বেতন বোর্ডের থেকে এখনো বেতন উত্তোলন করেন, তাকে কেন রাজনীতিতে টেনে আনতে হবে? সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে সাকিব ছিলেন নিশ্চুপ। তার মতো চুপ ছিলেন আরেক ক্রিকেটার ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা। তাদের এই নীরবতায় ক্ষুব্ধ দেশের সাধারণ জনগণ। তবে যারা সরকার পরিচালনা করেছেন তারা তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে তাদেরকে বিতর্কিত করেছে বলে মনে করেন জামিল। ভুল যেমন সাকিব মাশরাফির আছে, ঠিক তেমনি যারা সরকারে ছিলেন তাদেরও আছে। তারা যদি তাদেরকে সেই সুযোগটা না করে দিতেন, তাদেরকে নমিনেশনটা না দিতেন, তাদের জনপ্রিয়তাকে পুঁজি না করতেন, তাহলে তাদের পক্ষেও রাজনীতিতে জড়ানো সম্ভব ছিল না। সুতরাং দোষ উভয় পক্ষেরই আছে। এছাড়াও দেশের ক্রিকেটকে জাতীয় রাজনীতির বাহিরে রাখার পক্ষে সাবেক এই বোর্ড পরিচালক। আমি মনে করি ক্রিকেট জাতীয় রাজনীতির বাইরে থাকবে। ক্রিকেট নিয়ে আপনি রাজনীতি করেন, ক্রিকেটের অনেক রাজনৈতিক ব্যাপার আছে, অনেক সূক্ষ্ম চিন্তা ভাবনার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল জিনিস হ্যান্ডেল করার ব্যাপার আছে, সেইখানে আপনি রাজনীতি করেন। বাট জাতীয় রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়ানো মোটেই উচিত না। এদিকে সাকিবের দেশে ফেরা নিয়েও রয়েছে সংশয়। বিক্ষুব্ধ জনতার চোখ রাঙানি মেনে নিয়ে দেশে ফিরবেন কিনা সেটি এখনো জানা যায়নি। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি শ্রদ্ধা সই করলেন স্মৃতি স্মারকে। মালবাহী ট্রেন দিয়ে শুরু রেল চলাচল, কাল চলবে লোকাল কমিউটার। 17 আগস্ট চালু মেট্রো রেল। গ্রাহক উপস্থিতি বাড়ছে ব্যাংকে, রেমিটেন্স বাড়বে চলতি সপ্তাহেই। নোট বাতিলকে গুজব বলছেন সংশ্লিষ্টরা। দেয়ালে দেয়ালে বিপ্লবের রং, গ্রাফিতিতে ছেয়ে গেছে সারা দেশ। শিক্ষার্থীদের রং তুলিতে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়। এবং পর্দা নামল প্যারিস অলিম্পিকের, সমাপনীতে বর্ণাঢ্য আয়োজন। 40 স্বর্ণ সহ 126 পদক জিতে সবার উপরে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।